রহিম। রায়পুরা আরকেএম উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে রায়পুরা আরকেএম উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি মাল্টিমিডিয়ার সাহায্যে একটি ক্লাস পরিচালনা করব। আমি মোহাম্মদ নুরুল আলম, সহকারী প্রধান শিক্ষক, রায়পুরা আরকেএম উচ্চ বিদ্যালয়, রায়পুরা নরসিংদী। শিক্ষার্থীবৃন্দ, পাঠটি আলোচনার পূর্বে আজকে তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। ছবিগুলো দেখে তোমরা বুঝতে পেরেছ যে এই ছবিগুলো পূর্বের পাঠের যে আলোচনা করেছিলাম সেই ছবিগুলো। এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ যে একটি উদ্ভিদ কোষ, একটি প্রাণী কোষ আর একটি নিউক্লিয়াস। এখানে এই চিত্রগুলো দেওয়া আছে। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকে পাঠ হবে জীব কোষ ও তার টিস্যু। এবং এই পাঠের পাঠাংশ হবে, যে অংশটি নিয়ে আমরা আলোচনা করব তা হবে উদ্ভিদ এবং প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে আমরা আলোচনা করব। এই পাঠে আমরা আজকে যা শিখব এবং জানব সেগুলো হলো, প্রথমটি হলো উদ্ভিদ ও প্রাণী কোষের বিভিন্ন অঙ্গ নিয়ে আলোচনা করব এবং নিউক্লিয়াসের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা পর্যায়ক্রমে এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো অবশ্যই তোমরা আমাদের এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে। চলো এবার আমরা পূর্বের ছবিগুলো আমরা দেখি। পূর্বে যে ছবিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তা এখানে আবার উপস্থাপন করা হয়েছে। সেটি হলো একটি উদ্ভিদ কোষ আর একটি প্রাণী কোষ। অর্থাৎ আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে। তোমাদেরকে পূর্বের ক্লাসেই বলেছিলাম কোষ থাকে, অর্থাৎ কোষ হলো, আবার বলে দিচ্ছি আজকের ক্লাসে, কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একটি কোষ বলা। এই কোষকে বিজ্ঞানীগণ দুইটি ভাগে ভাগ করেছেন। একটি হলো উদ্ভিদ কোষ, আরটি হলো প্রাণী কোষ। এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো দেখা যায় সেগুলো নিয়ে আজকে আলোচ্য বিষয়। তোমাদেরকে যে অঙ্গাণুগুলো দেখা যায় উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে, সেই অঙ্গাণুগুলো আমি এখানে প্রদর্শন করছি। প্রথম লক্ষ্য করে দেখতে পাবে, প্রথম আছে এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে প্রথম অংশটি হল কোষ প্রাচীর, দ্বিতীয়টি প্রোটোপ্লাজম, কোষঝিল্লি, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, গোলজি বস্তু, কোষগহ্বর, নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া। আমরা এবার এই প্রত্যেকটি অঙ্গাণু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা এই দুইটি কোষের অঙ্গাণুগুলোর মধ্যে প্রথমে হল কোষ প্রাচীর। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে ছবিটি লক্ষ্য করছ সেখানে একটি কোষকে যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করা হয়, যেহেতু এই কোষ খালি চোখে দেখা যায় না, সেহেতু অনুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে যে কোষের যে প্রথম অংশটি দেখা যায় সেটি হল একটি কোষ প্রাচীর। শিক্ষার্থীবৃন্দ, তাহলে কোষ প্রাচীর কি? অর্থাৎ এটি একটি কোষের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। আমরা পূর্বের ক্লাসেই বলেছিলাম যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে তুলনামূলক অর্থাৎ পার্থক্য সম্পর্কে আমরা বলেছিলাম যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যে পার্থক্য করা হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই দুটি কোষের মধ্যে লক্ষ্য করলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর পাওয়া যায় কিন্তু প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। সেই জন্য উদ্ভিদ কোষের জন্য এই কোষ প্রাচীরটি একটি অন্যতম বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এই প্রাচীরের মাঝে কিছু ছিদ্র লক্ষ্য করা যায়, অর্থাৎ এখানে যে চিত্রগুলো লক্ষ্য করা যায় এগুলোকে কোষের কূপ বলা হয়, অর্থাৎ কোষকূপ বলা হয়। তাহলে এটি পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া এটি কোষকে দৃঢ়তা প্রদান করে থাকে। এটা হলো কোষ প্রাচীরের একটি গুরুত্বপূর্ণ কাজ। কি কাজ? কোষকে দৃঢ়তা প্রদান করা এবং
দেহে পানি এবং খনিজ লবণ চলাচল যে করে সেই চলাচলটাকে নিয়ন্ত্রণ করা, সমতা রক্ষা করে চলা হলো এই কোষ প্রাচীরের কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুটি কোষের অঙ্গাণুর মধ্যে প্রথম যে কোষের অঙ্গাণুটা ছিল সেটি হলো কোষ প্রাচীর। অর্থাৎ আরো ভালোভাবে বুঝতে পারবে যেহেতু যদি কোনো সারাউন্ডিং এরিয়া অর্থাৎ একটা এরিয়া তৈরি করা হয় তাহলে একটা বাউন্ডারি, সেই যে বাউন্ডারিটা সেটাই হলো একটা প্রাচীর। তাহলে আমরা এবার জানবো কোষের দ্বিতীয় অংশ, সেটি হলো প্রোটোপ্লাজম। যে চিত্রটি লক্ষ্য করছো সেখানে একটি প্রোটোপ্লাজমের চিত্র প্রদর্শন করা হয়েছে। প্রোটোপ্লাজমটি হলো কোষের ভিতরের মধ্যে যে অর্ধস্বচ্ছ থকথকে অর্থাৎ নরম জেলির মতো বস্তু থাকে বা দেখা যায় তাকেই বলা হয় প্রোটোপ্লাজম। এটি কোষ ঝিল্লি দিয়ে ঘেরা থাকে, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের একটি অংশ হয়। এছাড়া এর মধ্যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু ও নিউক্লিয়াস আছে। শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রোটোপ্লাজমের যে বলা হয়েছে কোষ ঝিল্লি এবং আরেকটি অংশ হলো সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এখানে এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হলো ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু আর একটি হলো ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু। আমরা পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করব। অর্থাৎ ঝিল্লিবিহীন যেগুলো আছে সেগুলো হলো মাইটোকন্ড্রিয়া, ঝিল্লিযুক্ত সেগুলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, কোষ গহ্বর, লাইসোসোম, এগুলো হলো ঝিল্লিযুক্ত প্রোটোপ্লাজম। এবং ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম হলো কোষ কঙ্কাল থাকে, রাইসোসোম থাকে এবং সেন্ট্রোলিয় ও নিউক্লিয়াস নিয়ে এই ঝিল্লিবিহীন কোষগুলো গঠিত। তাহলে শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারলাম প্রোটোপ্লাজম কি। কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ তক্তকে জেলির মতো অংশটি দেখা যায় তাকে বলা হয় প্রোটোপ্লাজম। এটি মূলত কোষ ঝিল্লি দিয়ে ঘেরা থাকে। এটি যদিও ঘেরা থাকে তাহলে কোষ ঝিল্লিও নিজেও কিন্তু একটি প্রোটোপ্লাজমের একটি অংশ হিসেবে আছে। এছাড়া এর মধ্যে সাইটোপ্লাজমের কিছু অঙ্গাণু থাকে, এই অঙ্গাণুগুলোকে অঙ্গাণু ও নিউক্লিয়াস থাকে। কারণ আমরা পূর্বের ক্লাসেই বলেছিলাম কোষের যে প্রধান অংশ সেটি হল নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াস ছাড়া কোষ বেঁচে থাকতে পারে না। সেই ক্ষেত্রে এবার চলো প্রোটোপ্লাজমের পরবর্তী অংশ যে চিত্রটি আমরা বলেছিলাম প্রোটোপ্লাজমের মধ্যে কোষ ঝিল্লি। তাহলে আমরা কোষ ঝিল্লি সম্পর্কে জানি। এই চিত্রটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছ একটি হাতের আঙুলের মতো ছাপ, অর্থাৎ এই ঝিল্লি অর্থাৎ এই অংশগুলি হল একটি নরম থকথকে অংশ প্রোটোপ্লাজমের মধ্যে বিদ্যমান থাকে। অর্থাৎ এই লম্বা অংশগুলোকে মাইক্রোভিলাই এবং নিচের যে অংশগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় আন্তঃকোষীয় স্থান। কোষ ঝিল্লি হল প্রোটোপ্লাজমের বাইরে যে দুই স্তরের স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বলে। এটি কোষ ঝিল্লির যে ভাঁজ হওয়া অংশটি থাকে তাকে প্রথমে উপরের অংশ সেটিকে বলা হয় মাইক্রোভিলাই। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটি লিপিড প্রোটিন দিয়ে তৈরি। এটি কি কাজ করে? বৈষম্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচলে নিয়ন্ত্রণ করে এই কোষ ঝিল্লির কাজ। তাহলে কোষ ঝিল্লি কি? কোষ ঝিল্লি হল প্রোটোপ্লাজমের বাইরে যে দুই স্তরের স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে বলা হয় কোষ ঝিল্লি। তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারছো কোষ ঝিল্লি। এবার তোমরা আরো কিছু সুবিধা আমরা বলেছিলাম যে প্রথমে কিছুক্ষণ আগে একটা ঝিল্লিযুক্ত একটি ঝিল্লিবিহীন। তাহলে ঝিল্লিযুক্ত অংশের মধ্যে এবং কোষের আরেকটি অংশ ছিল প্রধান, সেটি হলো প্লাস্টিড। এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটি হলো প্লাস্টিড। প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে তোলে। অর্থাৎ আমরা কোন একটি ক্লাসে বা পূর্বের একটি ক্লাসে পরাগায়ন সম্পর্কে আলোচনা করছিলাম। যদি না করে থাকি তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে আমরা এগুলো আলোচনা করবো। অর্থাৎ এটি হলো পরাগায়নে সাহায্য করে। অর্থাৎ উদ্ভিদ কোষের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ, অর্থাৎ যে অঙ্গটি
উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে এবং পরাগায়নে সাহায্য করে থাকে, তাকেই প্লাস্টিড বলে। এটিকে তিনটি ভাগে ভাগ করা হয়, যথা একটি হলো ক্লোরোপ্লাস্ট, আরেকটি হলো ক্রোমোপ্লাস্ট এবং তৃতীয়টি হলো লিউকোপ্লাস্ট। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে জানি। এই যে বলেছি উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করে দেয়, হলো এই প্লাস্টিকের প্রথম একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ আকর্ষণীয় করে তোলার কাজেই হলো এটি পরাগায়নে সাহায্য করা। যেহেতু ফুলে পরাগায়ন ঘটে, পরাগায়ন না ঘটলে বংশ বিস্তার লাভ করতে পারে না, সেজন্য প্লাস্টিক এই উদ্ভিদ কোষের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই প্লাস্টিক প্রাণী কোষের মধ্যে শিক্ষার্থীবৃন্দ বিদ্যমান থাকে না, একমাত্র উদ্ভিদ কোষের মধ্যে থাকে। এটি তিনটি অংশ। একটি হলো ক্লোরোপ্লাস্ট, এটি হলো সবুজ রঙের, অর্থাৎ একটা সবুজ থাকে, যে সবুজ রঙের অংশটি থাকে, সেই সবুজ রঙের অংশটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হলো বিভিন্ন রঙের হয়ে থাকে, যার ফলে উদ্ভিদের বিভিন্ন অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। ক্রোমোপ্লাস্ট হলো যে বিভিন্ন রঙের যে অংশটি এই প্লাস্টিকের মধ্যে বিদ্যমান থাকে দেখা যায়, সেটিকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হলো যেসব প্লাস্টিক রঞ্জক পদার্থ থাকে না, অর্থাৎ আবার কিছু কিছু প্লাস্টিক আছে রঞ্জক মানে কি রঙিন, কোন রঙিন জাতীয় পদার্থ থাকে না, সেটিকে বলা হয় লিউকোপ্লাস্ট। তাহলে প্লাস্টিক হলো উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে প্রক্রিয়াটা যেটা অংশ করে থাকে, তাকেই প্লাস্টিক বলে। এটি তিনটি অংশ সমন্বয়ে গঠিত বা তিনটি অংশ বিদ্যমান। একটি ক্লোরোপ্লাস্ট, দ্বিতীয়টি ক্রোমোপ্লাস্ট, তৃতীয়টি হলো লিউকোপ্লাস্ট। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ ক্রোমোপ্লাস্ট কি। ক্রোমোপ্লাস্ট হলো সবুজ রঙের প্লাস্টিককেই বলা হয় ক্লোরোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্ট হলো যেটি ফুলকে আকর্ষণীয় করে তুলে এবং পরাগায়নে সাহায্য করে, সেটির যে অংশ রঙিনময় অংশটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। আর রঙিনবিহীন অংশ, যেটির মধ্যে রং নাই, অর্থাৎ রঞ্জক পদার্থ থাকে না, সেটিকে বলা হয় লিউকোপ্লাস্ট। এবার আমরা জানবো পরবর্তী কোষের আরেকটি অঙ্গ, সেই অঙ্গটি হলো গোলজি বস্তু। এটি যে চিত্রটি লক্ষ্য করছো বা দেখতে পাচ্ছ, সেটি হলো গোলজি বস্তু। গোলজি বস্তু হলো এটি প্রাণী কোষের মধ্যে পাওয়া যায়। আমরা পূর্বে যে কয়েকটা অংশ আলোচনা করেছি, প্লাস্টিক আলোচনা করেছি, যেটি উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান ছিল কিন্তু প্রাণী কোষে বিদ্যমান ছিল না। এখন এখানে গোলজি বস্তু প্রাণী কোষের মধ্যেই পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষে এদেরকে দেখা যায়। একেবারে নাই না তা না, কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোর মধ্যে এই গোলজি বস্তুটা দেখা যায়। তো বেশিরভাগ প্রাণী কোষের মধ্যে এই গোলজি বস্তুটা দেখা যায়। অর্থাৎ এই গোলজি বস্তুটা হলো জীবকোষের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ মিশ্রিত করে, যেমন প্রোটিন ইত্যাদি সঞ্চয় করে রাখে যে পদার্থগুলো, সেগুলোকেই বলা হয় গোলজি বস্তু। এটি কয়েক ধরনের বেসিকল দিয়ে তৈরি। একটি হলো চিত্রে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, একটি হলো সিস্টার্নি, বৃহৎ বেসিকেল এবং ক্ষুদ্র বেসিকেল। এখানে এই গোলজি বস্তুটি যে প্রাণী কোষের মধ্যে বিদ্যমান, তা অধিকাংশ আবার উদ্ভিদ কোষের মধ্যেও পাওয়া যায়, সেজন্য এটি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কোষের আরেকটি অংশ সম্পর্কে জানব, যেটি আমরা পূর্বেই তোমাদেরকে চিত্রটি দেখেছিলাম, একটি উদ্ভিদ কোষ আর একটি প্রাণী কোষ। এই দুটি চিত্র লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে একটি কোষে সাধারণত মাঝখানে বৃহৎ একটি খালি জায়গা পাওয়া যায়, অর্থাৎ এই খালি জায়গাটাকে বলা হয় কোষের গহ্বর। অর্থাৎ আমরা এখন জানব কোষের কোষ গহ্বর। কোষের মধ্যে খালি জায়গা যে স্থানটা দেখা যায় সেটাকে বলা হয় কোষ গহ্বর। তোমরা দুইটা চিত্র লক্ষ্য করে দেখতে পাবে, একটি বড় অংশ আর একটির মধ্যে কোষ গহ্বর কোনো অংশ পূর্বে দেখতে পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় ছোট। অর্থাৎ আমরা পূর্বেই বলেছিলাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটি হলো উদ্ভিদ কোষ আর একটি হলো প্রাণী কোষ। অর্থাৎ এই কোষ দুটির মধ্যে একটি গহ্বর বড় আর একটি গহ্বর ছোট। তাহলে এই চিত্রটি লক্ষ্য করলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে কোনটির কোষ গহ্বর বড়, তাহলে উদ্ভিদ কোষের কোষ গহ্বর বড়, এবং কোনটির কোষ গহ্বর ছোট, সেটি হলো প্রাণী কোষের কোষ গহ্বর ছোট। এই জন্য বলা হয় প্রাণী কোষের কোষ গহ্বর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। তাহলে শিক্ষার্থীগণ, কোষ গহ্বর কি? তোমরা আলোচনা থেকে অবশ্যই বুঝতে পেরেছ যে কোষ গহ্বরটা কি। অর্থাৎ কোষের মধ্যে
যে ফাঁকা স্থান দেখা যায় তাকে আমরা কোষগহ্বর বলি। বৃহৎ কোষগহ্বর উদ্ভিদ কোষের একটি বৈশিষ্ট্য। এর প্রধান কাজ হল কোষরস ধারণ করা। এছাড়া অজৈব লবণ, আমিষ, শর্করা, পানি ইত্যাদি কোষরসের মধ্যে থাকে। প্রাণী কোষে কোষগহ্বর আকারে ছোট থাকে, আমরা পূর্বেই বলেছি। তাহলে আমরা জানতে পারলাম কোষগহ্বর কি। কোষগহ্বর হলো কোষের মধ্যে যে ফাঁকা স্থান দেখা যায় তাকে কোষগহ্বর বলে। চলো এবার আমরা আরেকটি কোষের গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটি আমরা পূর্বের ক্লাসেই বলেছিলাম, যেটি হলো নিউক্লিয়াস। তোমরা চিত্রটি লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো যে চিত্রটি একটি নিউক্লিয়াসের চিত্র। এটি এই জীবকোষের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ জীবকোষ কখনো নিউক্লিয়াস ছাড়া বাঁচতে পারে না। এই জীবকোষের মধ্যে একটি অঙ্গাণু আছে, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যে অঙ্গটির নাম হলো, অঙ্গাণুটির নাম হলো প্রোটোপ্লাজম। তাহলে জীবকোষের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে এবং এই প্রোটোপ্লাজমের মধ্যে নির্দিষ্ট পর্দা দিয়ে ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তাকেই বলা হয় নিউক্লিয়াস। এটি দেখতে সাধারণত আকার আকৃতিতে গোলাকার, ডিম্বাকার অথবা নলাকার হয়ে থাকে। এটি কোষের একটি প্রধান অংশ। এটি ছাড়া কোষ কখনো বাঁচতে পারে না, কারণ এটি আবার কোষের আরেকটি বৈশিষ্ট্যপূর্ণ অঙ্গ, যা বংশগতির ধারাকে অক্ষুণ্ণ রাখে এবং এর মধ্যে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। সেজন্য কোষের নিউক্লিয়াস একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এবার এটির যে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এর কতগুলি অংশ নিয়ে যে নিউক্লিয়াস গঠিত তা আমরা জানার চেষ্টা করব। চলো শিক্ষার্থী, এবার আমরা এই নিউক্লিয়াসের যে কতগুলো অংশ আছে সেই অংশগুলো সম্পর্কে আমরা জেনে নিই। একটি সুগঠিত নিউক্লিয়াস সাধারণত নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা নিয়ে গঠিত। নিউক্লিয়ার ঝিল্লি হলো নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি, অর্থাৎ আবার এই চিত্রটি একটু লক্ষ্য করো, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি। তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এটি হলো নিউক্লিয়াস। আমরা বলছি নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়ার ঝিল্লি কি? অর্থাৎ বলছি যে নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি। এই যে লক্ষ্য করলে এই অংশটুকু বলা হয় নিউক্লিয়াস ঝিল্লি। এরপরে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো যে রস থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আবার আরেকটি অংশ হলো নিউক্লিওলাস। সেটি হলো নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন থাকে যে গোলাকার বস্তুটি দেখা যায় তাকে বলা হয় নিউক্লিওলাস। আবার বলছি শিক্ষার্থীরা, নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার যে বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিওলাস বলে। তাহলে বস্তুটি বলা নিউক্লিওলাস। এই নিউক্লিয়াসের আরেকটি অংশ হলো ক্রোমাটিন জালিকা। অর্থাৎ ক্রোমাটিন জালিকা হলো নিউক্লিয়াসের মধ্যে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো যে অংশটি দেখা যায় তাকে বলা হয় নিউক্লিয়াস, সে ক্রোমাটিন জালিকা। আবার চিত্রটি একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে ক্রোমাটিন জালিকা ঠিক ওই যে নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো পেঁচানো কতগুলো অংশ দেখা যায় সেই অংশগুলোই হলো ক্রোমাটিন জালিকা। অর্থাৎ এটি কুণ্ডলী পাকানো অবস্থানে সূক্ষ্ম সুতার মতো অংশ। এই যে অংশগুলো দেখা যায় কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো, সেই অংশগুলোই হলো ক্রোমাটিন জালিকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের সাথে আজকে যে কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে জানলাম, তার মধ্যে নিউক্লিয়াস ছিল কোষের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আমরা আরেকটি অংশ জানবো, সেটি হলো কোষের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হলো কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে জড়ানো অবস্থায় যেটি সর্বনির কোষের সকল জৈবিক কার্যকরী সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া।
আবার বলছি, কোষের সাইটোপ্লাজমের মাঝে বিক্ষিপ্তভাবে অবস্থিত ধূসর বর্ণের কোষের সকল জৈবিক কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনকারী বিশেষ ধরনের অঙ্গাণুগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দেখতে দণ্ডাকার, গোলাকার, সূত্রাকার হয়ে থাকে। এটি ঝিল্লি, ক্রিস্টি, অক্সিজম, ম্যাট্রিক্স নামে অংশগুলো নিয়ে মাইটোকন্ড্রিয়া গঠিত। এটিকে কোষের শক্তিবর বলা হয়, কারণ এখানে কোষের যত শক্তি আছে সেখানে উৎপাদন হয় এবং এখান থেকে কোষের বিভিন্ন অংশে সেই মাইটোকন্ড্রিয়া দেহের বিভিন্ন অংশে সেই শক্তিগুলো সঞ্চালিত করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা কোষের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানলাম এবং গুরুত্বপূর্ণ অংশ ছিল নিউক্লিয়াস, এর গঠন সম্পর্কে। মাইটোকন্ড্রিয়া কোষের আরেকটি অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ, সেই অংশগুলো সম্পর্কে আমরা জানলাম। মাইটোকন্ড্রিয়া কি নিয়ে অংশ গঠিত, সেটি হল কোষ। মাইটোকন্ড্রিয়ার একটি অংশ হল ঝিল্লি, ক্রিস্টি, অক্সিজম এবং ম্যাট্রিক্স। এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ভাঁজ হওয়া কতগুলো অংশ আছে, সেগুলোকে বলা হয় অক্সিজম। আর ভাঁজ হওয়ার অংশের মধ্যে খাস কাটা কিছু অংশ দেখা যায়, সেই খাস কাটা অংশগুলিকে বলা হয় ক্রিস্টি। আর ঝিল্লি হলো মাইটোকন্ড্রিয়াকে যে আবৃত করে রেখেছে, যে আবরণটি, সেটিকে বলা হয় ঝিল্লি। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিছু কণার মতো দানাদার এবং অস্বচ্ছ বস্তু দেখা যায়, সেগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি, ক্রিস্টি, অক্সিজম, ম্যাট্রিক্স নামে এই অংশগুলো নিয়ে মাইটোকন্ড্রিয়া গঠিত। নিউক্লিয়াস যেমন সুগঠিত কতগুলি অংশ নিয়ে গঠিত ছিল এরকম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে আলোচনা করলাম সেটি হলো কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে আলোচনা করলাম এবং কোষের যে দুটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া। তোমাদেরকে আজকের এই ক্লাসে বাড়িতে তোমরা এই মাইটোকন্ড্রিয়ার চিত্রটি আঁকবে এবং চিহ্নিত করবে এবং বিভিন্ন অংশগুলো তোমাদের মেন বই আরো দেখলে ভালোভাবে বুঝতে পারবে। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে, সরকারি বিধি নিয়ম অনুসারে ঘরে থাকবে এবং সকলকে ভালো রাখার জন্য সরকারি নিয়মগুলো মেনে রাখার চেষ্টা করবে। ধন্যবাদ।